সাগরের মুখটা হঠাৎই অন্ধকারে রেখে গেল। সাগর করুণ কণ্ঠে বলা শুরু করলো, আসলে স্যার, অনুভব নামের ওর জীবনে কেউ ছিল না যে কিনা ছোটবেলা ওকে মিথ্যা অপবাদ দিয়েছিল। সে আঘাতটা ওর মনে এমনভাবে প্রভাব ফেলে যে ওই অনুভব নাম শুনলে রেগে যায়। তাকে উচিত একটা শিক্ষা না দেওয়া পর্যন্ত ওর মাথা ঠান্ডা হয় না। তাই আপনাকে সম্মান দেখাতেও পারছে না, আবার রাগও মেটাতে পারছে না, এই জন্য এমন করছে। কিন্তু জানেন স্যার, ওর মনটা অনেক ভালো। নিজের মানুষদের সমস্যাগুলো সব বলার আগে সমাধান করে দেয়। ওর দাদু মারা যাওয়ার পর থেকে আরও কেমন জানি হয়ে গেছে। ওর দাদুকেও অনেক বেশি ভালোবাসতো, কিন্তু কখনো দাদুকে দেখতে যায়নি। কেন যায়নি সেটা আমরা জানি না। দাদু মারা যাওয়ার আগে তার নিজেকে ধরে রাখতে পারেনি, হাসপাতালে ছুটে গিয়েছিল। তারপর থেকে কেমন জানি হয়ে গেছে। এদিকে সাগরের কথা শুনে অনুভবের হাত পা ঠান্ডা হয়ে গেছে। মুখের ভাষা যেন হারিয়ে ফেলেছে। নিজেকে এতটা অসহায় কখনো অনুভব করেনি। তার আর বুঝতে বাকি নেই, এটাই তার সেই পিচ্ছি। অনুভব নিজেকে স্বাভাবিক ও শান্ত রেখে কাপা গলায় বলল, ওর পুরো নাম কি আর ওর বাবার নাম কি? সাগর রোজা খান মেঘ। আমরা ওকে সবাই মেঘু বলে ডাকি। আমরা ছাড়া মেঘু নামে কেউ ডাকুক, ওটা ওর পছন্দ না। তাই মেঘ নামটা কাউকে বলা হয় না। ওর বাবার নাম আফজাল খান, দেশের বিখ্যাত ব্যবসায়ীদের মধ্যে একজন। কিন্তু ও নিজের বাবার অফিসে বেতনভুক্ত কর্মচারীর মতো চাকরি করে। সবকিছু শুনে অনুভবের চোখে আনন্দে ও কষ্টে চোখে জল চলে এসেছে। নিজের চোখের পানিটুকু অতি গোপনে আড়াল করে রেখেছে। সাগর অনুভবকে খেয়াল করতে বলল, স্যার, আপনি ঠিক আছেন? আপনাকে কেমন জানি লাগছে। অনুভব মাথা নেড়ে বলল, না, ঠিক আছে। অনুভব আরও কিছু বলতে যাবে, তার আগে সাগর বলল, মেঘও এখানে। অনুভব সাগরের কথা শুনে মাথা ঘুরিয়ে পেছনে তাকালো। দেখলো মেঘ একটা ছেলের সাথে হেসে হেসে ভেতরে প্রবেশ করছে। ছেলেটা দেখতে বেশ হ্যান্ডসাম আর সুন্দরও। তারপর অনুভব মেঘের দিকে তাকালো, দেখলো ছেলেটার সাথে বেশ খুশি মনে কথা বলছে। মেঘের পোখরা খেয়াল হতে অনুভব বুঝলো তখন রাস্তায় যে মেয়েটাকে ওর চেনা চেনা হয়েছিল সেই মেয়েটার কেউ নয়, সেটা মেঘে ছিল। সেটার সাথে মেঘ অন্যদিকে গিয়ে বসলো। মেঘ ওদের খেয়াল করেনি। অনুভবের বাবার মাঝে সাগর বলল, স্যার, এখন তাহলে আমি আসি। তখন অনুভব বলল, মেঘের সাথে ছেলেটাকে তুমি চেনো? কে ছেলেটি? সাগর মুখে আনন্দের হাসি ফুটিয়ে বলল, এটা শুভ ভাইয়া। তার নামটা শুভ না শুধু, উনি মানুষটাই অনেক শুভ মেঘের জন্য। মেঘ শুভ ভাইয়া বলতে অজ্ঞান। ওর বাবার বন্ধুর ছেলে 1 মাসের জন্য ইতালি গিয়েছিল, আজই মনে হয় ফিরেছে। স্যার, তাহলে আমি এখন ওদের কাছে যাই। আর একটা কথা, আমি যে আপনাকে এত কথা বলেছি, প্লিজ কাউকে বলবেন না। অনুভব মাথায় নেড়ে হাঁ বোঝায়। সাগর ওদের থেকে চলে গেল। কিন্তু ওই ছেলের সাথে এত হাসাহাসি মেঘের অনুভব তা সহ্য করতে পারছে না। তার পিচ্ছিটার বিশেষ কেউ এটা ভেবে মাথায় ফেটে যাচ্ছে। মেঘা শুভ টেবিলে বসে হাসাহাসি করছিল। তখন সাগর ওদের সামনে এলো। সাগরকে দেখে শুভ বলল, আরে ইয়াংম্যান, তুমি কোথা থেকে এলে? কেমন আছো? আর বাকি দুজন কই? সাগর একসাথে কয়টা প্রশ্ন করবেন ভাইয়া? আগে তো বসতে বলবেন, তা না করে যারা শুরু করেছেন। আমি তো বেচারা মানুষ, একটা জিএফ তো খুঁজে দিলেন না, কিন্তু নিজেরটা তো পাকা বন্দোবস্ত করেছেন। এটা কি ঠিক? শুভ, এটা কি আমার দোষ? তোমরা এই যুগের পোলাপাইন হয়ে একটা জিএফ বানাতে পারো না, এটা তোমাদের ব্যর্থতা। তো সুন্দর চেহারা দিয়ে কি লাভ তাহলে? তখন সাগর আবার কিছু বলতে যাবে, তার আগে মেঘ বলল, আরে থামো তো, তোমরা কথা বলার আর কিছু পাও না তোমরা? তুই এখানে কিভাবে? তোর তো এখানে থাকার কথা না সাগর। একটা কাজ ছিল তাই এখানে এসেছিলাম, তোদের দেখতে পেয়ে চলে এলাম। তো ভাইয়া কবে দেশে ফিরেছেন? আর দুজনকে দেখে মনে হচ্ছে কোনো ভালো খবর আছে। মেঘ, আর বলিস না, আজকে এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে আর বলেছে স্যারের নাকি আর তর সইছে না, বাবা আসলে এঙ্গেজমেন্ট করবে, আর 1 সপ্তাহ পর বিয়ে। শুভ, দেখো মেঘ, ছোট ভাইয়ের সামনে আমার প্রেস্টিজ পাঞ্চার করো না। আমি খুব ভদ্র ছেলে, বিদায় হালাল করে পেতে চাচ্ছি, অন্য কিছু না। শুভর কথা শুনে মেঘ আর সাগর উচ্চস্বরে হাসা শুরু করলো। সাথে শুভ যোগ হলো, সাগর ভাইয়া, আপনি কিভাবে পটালেন আমি জানতে চাই। তাহলে আমি একটা জিএফ বানাতে পারবো। শুভ, তাহলে আমি মেঘের দিকে তাকিয়ে ডেমো দেখাই, তুমি শিখে নাও। সাগর, আচ্ছা ভাইয়া। শুভ মেঘের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, মেয়েদের কখনো সুন্দর লাগে জানো? যখন তার চোখ হাসে। মেয়েদের কখন সুন্দর লাগে জানো? যখন তার চোখে মোটা করে কাজল দেয়। মেয়েদের কখন সুন্দর লাগে জানো? যখন তার চোখে মোটা চশমা পরা থাকে। মেয়েদের কখন সুন্দর লাগে জানো? যখন সে বিশ্বাসের চোখে কারো দিকে তাকায়। মেয়েদের কখন সুন্দর লাগে জানো? যখন সে অশ্রু বেজা মায়াবী চোখে তাকিয়ে থাকে। মেঘ আরও কিছু বলতে যাবে, তখনই মেঘ হাতে উঠিয়ে শুভকে বলতে লাগলো, আর প্রেম বাক্য শোনাতে হবে না, সব কয়টা বাদর আমার ঘাড়ে এসে পড়েছে, এগুলো জ্বালায় আমি শেষ। সাগর, তুই তো দিলি সব মাটি করে। এত সুন্দর করে শুনলে তো সব মেয়েরাই প্রেমে পড়তে বাধ্য, আর তুই হইলে আনরোমান্টিক করলার জুস।
আমরা ভালো দেখে তোকে সাথে রেখে রাখছি, নিজেকে ধন্য মনে কর। এই বলে সাগর হাসা শুরু করলো। এদিকে আড়ে বসে অনুভব সব কথা শুনেছিল ওদের, আর রাগে ফেটে পড়েছিল। কেন এত রাগ হচ্ছে সে বুঝতে পারছে না, তবে এতটুকু বুঝতে পেরেছে পিচ্চিটার জীবনে অন্য কেউ ভালোভাবে দখল করেছে, আর সাগরের কথা অনুযায়ী তার জন্য ঘৃণা, রাগ, অভিমান জন্মেছে। তাকে যে করে হোক মেটাতে হবে। তার পিচ্চিটা যে তার বড় আদরের, এজন্যই তো প্রথম দিন থেকে একটা টান ও মায়া কাজ করছে, আগে যা কারো প্রতি কখনো হয়নি। খুব তাড়াতাড়ি তার পিচ্চিটার রাগ ও মান ভাঙাতে হবে, এই ভেবে অনুভব ওখান থেকে বের হয়ে আসে। অনুভব যখন কফি হাউস থেকে বের হচ্ছিল তখন মেঘ তাকে দেখে ফেলে। অনুভবকে দেখে মেঘের মনটা খারাপ হয়ে যায়, তবুও কাউকে কিছু বুঝতে দেয় না। আরও কিছু সময় ওরা আড্ডা দিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে অনুভব চিন্তা করতে করতে মাথা গরম করে ফেলেছে, কোনো বুদ্ধি তার কাজ করছে না। একবার ভাবলো মেঘের সামনে দাঁড়িয়ে নিজে পরিচয় দেবে, তারপর ভাবলো যদি রেগে যায়, কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলে তাহলে কি হবে। তাই শেষে বুদ্ধি করলো ওকে কিছুদিন জ্বালাবে, যাতে অতিষ্ঠ হয়ে ওর সাথে কথা বলতে রাজি হয়। তারপর বুঝিয়ে সব বলবে। চাচা ফিরে আসার আগে সব করতে হবে, আর শুভর একটা ব্যবস্থা করতে হবে, তাও কৌশলে, যাতে কেউ সন্দেহ না করতে পারে। নিজের বুদ্ধিকে নিজে বাহাবা দিতে লাগলো। পরের দিন ক্লাসে অনুভব মেঘকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করেছে যাতে মেঘের রাগ হয়, কিন্তু মেঘের অনুভবের সব প্রশ্নের উত্তর সঠিকভাবে দিচ্ছে। অনুভব উত্তর শুনে বেশ অবাক হয়েছে, কারণ মেঘ যে এত ভালো স্টুডেন্ট তা তার জানা ছিল না। কিন্তু মনে মনে বেশ শান্তি আর আনন্দ পাচ্ছে, তা মুখে প্রকাশ করলো না। এভাবে ক্লাস শেষ করলো। ছুটির পর মেঘ যখন গাড়ির জন্য দাঁড়িয়েছিল তখন পেছন অনুভব এসে দাঁড়িয়ে বললো, এখানে কি করো, বাসায় যাওনি? মেঘ, গাড়ি আসবে তাই দাঁড়িয়ে আছি। অনুভব, তাই এখন কোথায় যাওয়া হবে, মানে কোন দিকে? মেঘ হাত দিয়ে ইশারা করে বলল, ওই দিকে। আমরাও ওই দিকে, আমারও ওই দিকে কাজ ছিল, কিন্তু কোনো কিছুই তাও চোখে পড়ছে না। কিভাবে যে যাব? তুমি কি আমাকে লিফট দিবে? যদি কিছু মনে না করো। মেঘ কিছু বললো না, চুপ করে দাঁড়িয়ে রইল। অনুভব নীরবতা সম্মতির লক্ষণ মনে করে দাঁড়িয়ে রইল, কিছু বললো না। এদিকে মেঘ রাগ করবে না হাসবে কিছুই বুঝে উঠতে পারছে না। একটু পর মেঘের গাড়ি আসলো। মেঘ তার গাড়ি চালক রহিম চাচাকে বলল, চাচা আপনি ট্যাক্সি নিয়ে অফিসে চলে যান, আমি একটু পর আসছি। রহিম মাথা নেড়ে চলে গেল। তারপর মেঘ ড্রাইভিং সিটে বসে অনুভবকে বলল, আসেন, কোথায় যাবেন বলুন, আমি পৌঁছে দিচ্ছি। অনুভব তো পুরো অবাকই, পিচ্ছি মেয়ে, ড্রাইভিংও জানে, আরও কত কিছু যে জানতে হবে আল্লাহ মালুম। অনুভব বয়ে বয়ে গাড়িতে উঠলো, কারণ মেঘের মতিগতি এখন ভালো লাগছে না। মেঘের এত সুন্দর ব্যবহার তার হজম হচ্ছে না। কিছু একটা তো চলছে মেঘের মাথায়, সেটা অনুভব ধরতে পারছে না। অনুভব গাড়িতে বসে আছে। মেঘ প্রথমে আস্তে করে গাড়ি চালালো, পরে অনেক দ্রুত গাড়ি চালানো আরম্ভ করে। অনুভব বলে, এত গতিতে গাড়ি চালানো ঠিক না। মেঘ বলে, আমি এর থেকেও বেশি জোরে চালাতে পারি, আপনি দেখতে চান? অনুভব বলে, দেখার ইচ্ছে নেই, এটাতে খুশি আমি। মেঘ কিছু দূর যে গাড়ি ব্রেক করে, তারপর বলে, আপনাকে এই জায়গা থেকে তুলে নিয়ে গিয়েছিলাম, তাই আজ এর চেয়ে বেশি দূর নিয়ে যেতে পারবো না, আপনি বরং নেমে যান। অনুভব আশেপাশে তাকিয়ে দেখলো এটা সেই জায়গা যেখানে অনুভবের অ্যাক্সিডেন্ট হয়েছিল। অনুভব বুঝতে পেরে মনে মনে হাসলো, তারপর বলল, এটা তো আমার গন্তব্য নয়, মাঝপথে ফেলে যাবে আমায়। মেঘ, আপনার গন্তব্য কোথায় সেটা আমার জানার ইচ্ছে নেই, তবে আমার গন্তব্য আপনাকে সঙ্গী করছি না, এটা মনে রাখবেন। অনুভব আর কথা বাড়ালো না, একটু সময়ের প্রয়োজন, ভুল যেহেতু তার, সেহেতু সময় নিয়ে ঠিকই করতে হবে। তাই কথা না বাড়িয়ে নেমে পড়লো, আর মেঘ দ্রুত গাড়ি নিয়ে তার নিজ জায়গা ত্যাগ করলো। অনুভব গাড়ি থেকে নেমে হাসতে লাগলো। জায়গাটাও দাদার কবরস্থানের কাছে, তাই দেরি না করে দাদার কবর জিয়ারত করতে গেল। কবর জিয়ারত করে দাদার কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, তোমার নাতনিকে তো তুমি বেশি ভালোবাসতে, তাই সব সময় তার সাপোর্ট করতে, কিন্তু একদিন আমার সাপোর্ট কি করলে তোমার নাতনি তোমার সাথে কথা বলা, এমনকি দেখা করাও ছেড়ে দিল? নিজেকে মাঝে মধ্যে অনেক বেশি দোষী মনে হয়। তোমার নাতনি যে তার রাগ, বাবারে, আমি যে কি করে তার মান ভাঙাবো বুঝতে পারছি না। তবে মনটা কিন্তু অনেক ভালো, নরম, যতই রাগ দেখাক না কেন ভালো গুণগুলো ঠিকই প্রকাশ পায়। তুমি তো সবসময় চাইতে যেন ঘরের ছেলে মেয়ে ঘরে যেন থাকে, কিন্তু তোমার নাতনির মনে আমার জন্য কোনো ভালোবাসা নেই। তার জীবনে বিশেষ কেউ এসেছে, তার সাথে যে সে অনেক হ্যাপি থাকবে, তবুও আমি শেষবার একটা চেষ্টা করে যাব। শুধু দেখতে চাই ঘৃণার জায়গাটা কি এতটা বড় হয়েছে কিনা, যেখানে ভালোবাসার স্থানটাই ঘৃণা দিয়ে ডেকে ফেলেছে। এতটুকু বলে অনুভব চুপ করে দাঁড়িয়ে রইল।
এদিকে অনুভব যে দাদার কবরের সামনে দাঁড়িয়ে আছে তা মেঘ দেখে ফেলেছে, কারণ গাড়ি নিয়ে চলে যাওয়ার পর হঠাৎ দাদার কথা মনে হতে আবার চলে আসে। আসার পর এই দৃশ্য দেখতে পাই। এই দৃশ্য দেখে মেঘের আর বুঝতে বাকি থাকে না এটা তার সেই বিখ্যাত চাচাতো ভাই, যার জন্য এতটা কষ্ট সে পেয়েছে। কিন্তু অনুভবকে দেখে তার কোনো রাগ বা ঘৃণা হচ্ছে না, বরং হাসি পাচ্ছে। তা কেন সে জানে না। বেশ কিছু সময় সে ভালো করে দেখে নিয়ে চলে গেল, যাতে অনুভব তাকে না দেখতে পারে। মেঘ অফিসে এসেও কাজে মন দিতে পারছে না। কেন এত বছর পর ফিরে এসেছে তার অনুভব পায়, তাও আবার সখ্যতা করতে চাইছে। কেন বারবার কথা বলতে চাইছে, উদ্দেশ্যটা কি? আবার সেদিন বাবার সাথেও দেখা করতে চাইছে। তাকে কেন ফলো করছে? তাকে দেখেও কেন রাগ বা ঘৃণা করতে পারছে না? সব মিলিয়ে নিজেকে এলোমেলো লাগছে। মেঘ নিজেকে অনেক কষ্টে শান্ত করে তারপর মনে মনে ভাবলো সে আগ বাড়িয়ে কোনো কিছু করতে যাবে না। অনুভব ভাই তার কি করতে চাইছে তা আগে বুঝতে হবে, তাহলে সব কেনর উত্তর মিলবে। মেঘের ভাবনার মাঝে শুভ কল করেছে। মেঘ রিটন ভাবে শুনে ভাবনা থেকে বের হয়ে এলো। ফোন রিসিভ করে মেঘ বলল, হ্যাঁ বলো শুভ। বলো মানে তুমি কোথায়? আমরা তো তোমার জন্য শপিং মলে অপেক্ষা করছি। মেঘ, সরি আমি আজ আসতে পারবো না। আজ তোমরা শপিং করো, কাল আমি পাক্কা তোমাদের সাথে যোগ হব। প্লিজ বোঝার চেষ্টা করো। শুভ, আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে থেকো, প্রয়োজনে কল দিও। এই বলে শুভ ফোন রেখে দিল। পরের দিন ক্লাসে মেঘ খেয়াল করলো অনুভব তাকে ঘুরে ফিরে দেখছে, কথা বলার জন্য সুযোগ খুঁজছে, কিন্তু মেঘ পাত্তা দিচ্ছে না। ক্লাস শেষ করে ওরা ক্যান্টিনে বসে আছে। মেঘ কফির কাপ উঁচু করতে কাপের নিচে একটা চিরকুট ফেলো। চিরকুটটা দেখে মেঘ বেশ অবাক হলো, কারণ এর আগে এমনটা কখনো সে পায়নি। যতই তুমি আমাকে ঘৃণা করবে ততই তুমি আমাকে কাছে পাবে। চোখ বন্ধ করলেও চোখ খুললেও। চিরকুটটা পরে মেঘ তবদা খেয়ে আছে। কে এমন চিরকুট দেবে তাকে? সে তো তেমন কারোর সাথে মেশে না, তাহলে ঘৃণা করার তো প্রশ্নে ওঠে না। সে শুধু এতটুকু ভেবে চোখ বন্ধ করে ফেলে। সাথে সাথে অনুভবের চেহারা ভেসে আসে। অনুভবকে কল্পনায় দেখতে চোখ বড় বড় করে তাকায়। তখনই দেখতে পায় অনুভব তাদের টেবিলের দিকে আসছে। মেঘের আর বুঝতে বাকি রইল না এটা তার কার চিরকুট। মেঘ কোনো প্রতিক্রিয়া দেখায় না, এমনভাবে থাকে যেন কিছুই হয়নি। অনুভব ওদের কাছে আসতে সবাই সালাম দেয়। অনুভব বলে, তো তোমাদের কি খবর? শিশির, স্যার সব খবর ভালো, আপনি ভালো আছেন তো? অনুভব, হ্যাঁ ভালো আছে। তা এত খুশি কেন তোমরা? মনে হয় কোনো খুশির কথা আলোচনা করছিলে। দিয়া, আসলে স্যার সামনে একটা বিয়ের দাওয়াত আছে, তাই আমরা কি করব তা নিয়ে আলোচনা হচ্ছে। অনুভব, বাহ, এই যুগের মেয়ে হয়েও তোমরা আগের যুগের মেয়েদের মতো এত তাড়াতাড়ি বিয়ে করে নিচ্ছ, নিজের পায়ে না দাঁড়িয়ে। এত গুণ থাকতেও কোনো কাজ হলো না। অল্প বয়সে প্রেম করলে যা হয়। সাগর, স্যার কার বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে আপনি জানেন? অনুভব, কেন না জানলে কি খুশি হতে তোমরা? জেনে কি ভুল করলাম নাকি? মেয়েকে এতক্ষণ অনুভবের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল, তাই এখন বলে উঠল, জানলে তো এভাবে বলার কথা ছিল না, কথাটা আরো সুন্দর হতে পারত। অনুভব, আপনার বয়স কত হলো মেঘ? 20-এর একটু বেশি। এর মধ্যে অনেক কিছু শিখে ফেলেছেন দেখে বিয়েটাও করে ফেলছেন, আর সেটা বলা অপরাধ হয়ে গেল? ভার্সিটিতে 2 বছর পরে না হয় বিয়ে করতেন, তবুও মানাতো। সাগর কিছু বলতে যাবে, তখনই মেঘ হাত উঁচু করে বলল, আমি কথা বলছি, তুই চুপ থাক। সাগর আর কিছু বলল না। মেঘ তখন আবার বলা শুরু করলো, আমার বিয়ে কখন করব, কাকে করব সেটা আমার ব্যক্তিগত বিষয়। আপনি এর মধ্যে না বললেই
খুশি হব। আর হ্যাঁ, দাওয়াত তো পাননি, দাওয়াত কার্ড ঠিক সময়ে পৌঁছে যাবে। উপহার আনতে ভুলবেন না, আমি কিন্তু এই বিষয়ে অনেক হিসেবে। এই বলে মেঘ দ্রুত সেখান থেকে চলে গেল। মেঘ যেতে অন্যবাবু বের হয়ে গেল। এদিকে ওদের দুজনের কাণ্ড দেখে শিশির, সাগর আর দিয়ার মাথায় হাত। ওরা বুঝতে পারছে না আসলে কি থেকে কি হলো। মেঘ বের হয়ে হাঁটা শুরু করেছে। রাস্তায় আজ গাড়ির জন্য দাঁড়ায়নি। পেছন থেকে চেনা একটা কণ্ঠস্বর ভেসে আসছে। তবুও মেঘের কোনো হুঁশ নেই। মেঘ হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে এসে বসল। সেখান থেকে শুভ হন্তদন্তভাবে এসে পৌঁছালো। শুভ কিছু বলতে যাবে তার আগে মেঘ বলল, ওই মানুষটার কি কোনো কাজ নেই? শুধু আমাকে আঘাত করতে বারবার চলে আসে। আমি কি কি ক্ষতি করেছি তার? বলে ফুপাতে লাগলো। শুভ কিছু সময় চুপ করে থেকে বলতে লাগলো, সে তোকে আঘাত করে নাকি ভালোবাসে সেটাই তো বুঝতে পারলি না জীবনে। যদি বুঝতে পারতি তাহলে কষ্ট পেতি না। শুভর কথা শুনে মেঘ শুভর দিকে বড় বড় চোখ করে তাকালো। শুভ দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়লো। তারপর বলতে শুরু করলো, তোকে আর অনুভবকে চিনিস সে ছোট্টবেলা থেকে। তোদের দুজনের মনের কথা, মুখের কথা আমার থেকে ভালো কেউ বলতে পারবে না। আর তোর মনের কথা আমি চোখ বন্ধ করে বলে ফেলতে পারি। তুই এখন বড় হয়েছিস, বুঝবি, অনেক জ্ঞান আছে তোর মধ্যে। এখন বলতে পারিস আমি কি বলতে চাই। আসলে কথাগুলো অনেক আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু বলিনি, কারণ আমি দেখতে চেয়েছিলাম অনুভবকে দেখে তোর কি রিয়াকশান হয়। আমার ধারণা ঠিক হয়েছে। এখন বলতে আর কোনো বাধা নেই। মেঘ ফ্যালফ্যাল করে শুভর দিকে তাকিয়ে আছে। কি বলতে চাইছে তাই বোঝার চেষ্টা করেছে। শুভ মেঘের চোখের ভাষা বুঝতে পেরে বলল, চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবি আমায়? মাথা মোটা কথা, মনোযোগ দিয়ে শোন। তুই অনুভবকে কখনো ঘৃণা করিসনি। যেটা ছিল সেটা শুধু অভিমান। তুই ভেবেছিলি অনুভব এসে তোকে সরি বলবে, কিন্তু অনুভব আসেনি, বরং তোর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। বাড়ি ছেড়ে যখন তোরা চলে আসিস তখন তুই ওর সাথে কথা বলতে চেয়েছিলি, কিন্তু অনুভব নিজেকে বন্দি করে নিয়েছিল, কারণ তোর চোখের পানি ও দেখতে পারবে না বলে। এতটুকু বলে শুভ একটু থামলো। তারপর আবার বলল, অনুভব কোনোদিন তোকে কষ্ট বা আঘাত দেওয়ার কথা মাথায়ও আনতে পারে না। তোকে আঘাত করার আগে সে নিজেকে আঘাত করা উত্তম মনে করবে। কিন্তু সেদিন কেন এমন করেছে সেটার উত্তর আমার কাছে নেই। তবে আমি যতটুকু জানি তোর দাদা, বাবা আর অনুভব সব জানে। এর জন্যই তোর দাদা সেদিন অনুভবের পক্ষ নিয়েছিল, আর তোর বাবা কোনো প্রশ্ন না করে বাড়ি ছেড়েছিল। মেঘ এখন কিছুটা নড়ে চড়ে বসলো। তারপর বলতে লাগলো, আমি একটু শান্তিতে বাঁচতে চাই। ঘৃণা আর রাগ জীবনটাকে শেষ করে দিল। জীবনটা কয়দিনের বলতে পারো? কেন এত অবহেলা, কেন এত কষ্ট? আমি দীর্ঘশ্বাস নিয়ে বাঁচতে চাই না। কষ্টগুলোতে দম বন্ধ হয়ে আসে আমার। কষ্টগুলো কি পাওয়ার কথা ছিল আমার? কেন সবাই মিলে আমায় কষ্ট দিল? শুভ কিছু সময় চুপ থেকে বলল, কষ্টগুলো তুই নিজের কল্পনায় তৈরি করেছিস, শুধুমাত্র অনুভব তোকে অপমান আর থাপ্পড় মেরেছিল বলে। কারণ ও তোকে কোনোদিন মারেনি বলে। ছোট ছিলি, বুঝিসনি কখনো মানুষ অসহায় হয়ে তার কাছের মানুষকে আঘাত করতে পারে। তুই তো সেটা কষ্টটা বুকে ধরে রেখে অনুভবকে তোর অনুভবে মিশে ফেলেছিস। তোর অনুভবে যে তুমিটা আছে সেটা শুধুই অনুভব, তাও মনে হয় বুঝিস না। তুই অনুভবকে ভালোবাসিস নিজের থেকেও বেশি। এর জন্য ওকে দেখে তোর ঘৃণা বা রাগ হয়নি। মেঘ এখন পুরোই অবাক। কি বলছে তার শুভ ভাই? মেঘ কিছু বলতে যাবে তার আগে শুভ বলল, আমাকে কোনো প্রশ্ন করতে হবে না, নিজেকে প্রশ্ন কর, কথাগুলো সত্যি নাকি মিথ্যা। আমি তোর কাছে থাকি বা না থাকি সব খবর রাখি, এটা তোর জানা। সেজন্য মাথায় চাপ নিতে হবে না। নিজেকে সময় দে আর ভাব, আমি ভুল কিছু বলেছি নাকি। মেঘ আর কিছু বলল না। শুভ মেঘকে মেঘেদের বাসায় নামিয়ে দিয়ে চলে গেল।
শুভ আর মেঘের এত সময় কথা বলা একজন দূর থেকে ঠিকই দেখতেছিল আর রাগে ফেটে পড়ছিল। বাসায় এসে ভাবতে থাকে শুভর কথাগুলো সব যুক্তি সংযুক্ত হলেও কিন্তু ও নিজে যে অনুভবকে ভালোবাসে সেটা মানতে নারাজ। এটা কখনোই সম্ভব নয়, কারণ ও বাপে কখনো চিন্তা তো দূরের কথা কল্পনাও করেনি। ছাদে বসে বসে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, ভালোবাসা কি এতটা সহজ? ঘৃণা ও রাগ থেকে না চাইতে হয়ে যাবে? জীবন কি এতটাই সস্তা? বলল আর হয়ে গেল। নিজেকে এভাবে বোঝালো, কিন্তু মন তো কতক্ষণ মানবে সে নিজেই জানে না। রাতেও ঠিক মতো ঘুমাতে পারলো না। এদিকে অনুভবের শুধু রাগ হচ্ছে, কেন হচ্ছে রাগ তাও সে বুঝতে পারছে না। মেঘ আজকের ভার্সিটিতে আসেনি, এই জন্য অনুভব আরো বেশি রাগ হচ্ছে। অনুভব ঠিক করলো আজ ভার্সিটি শেষ করে মেঘের অফিসে যাবে। সরাসরি কথা না বললে আরো অনেক বেশি দেরি হয়ে যাবে। যেমন বাবা কাজ কেমন কাজ। অনুভব ক্লাস শেষ করে অফিসে গেল, কিন্তু সেখানে ও মেঘকে পেল না। তখন অনুভব চলে আসতে নেবে, তখন দেখতে পেল শুভ একজনের সাথে কথা বলছে। শুভকে দেখে অনুভব তার দিকে এগিয়ে গেল। শুভ অনুভবকে এখনো দেখতে পায়নি। অনুভব শুভর পেছনে থেকে কাঁধে হাত স্পর্শ রাখলো। শুভ নিজের কাঁধে কারো স্পর্শ পেয়ে পেছনে ফিরে তাকালো। অনুভবকে দেখে মিষ্টি হাসলো। অনুভব তা দেখে বেশ রাগ হলো। শুভ সামনে লোকটিকে কাজ বুঝিয়ে দিয়ে অনুভবকে একটা সালাম দিয়ে বলল, আমার সাথে আসেন স্যার। এ বললে নিজের ক্যাবিনের দিকে যেতে লাগলো। অনুভবও শুভকে অনুসরণ করতে লাগলো। অনুভব আর শুভ দুজন মুখোমুখি বসে আছে। অনুভব কি বলবে বুঝে উঠতে পারছে না। শুভ আগে কথা শুরু করলো, স্যার আপনি কি চা খাবেন না কফি? অনুভব বলল কফি। শুভ পিয়নকে ডেকে 2 কাপ কফির কথা বলল। তারপর বলতে লাগলো, নিশ্চয়ই আপনি মেঘের কাছে এসেছেন। আসলে আজ ও অফিসে আসবে না, আমাকে মেসেজ দিয়ে জানিয়েছে। যদি আমাকে বলা যায় তাহলে বলতে পারেন, আমি আপনাকে সাহায্য করব। অনুভব শুভকে ভালো করে দেখে নিয়ে তারপর বলল, আপনি কি আমাকে চেনেন? শুভ একটা রহস্যময় হাসি দিল। তারপর বলতে লাগলো, আমি আপনাকে যতটুকু চিনি বা জানি বলে ততটুকু আপনিও আপনাকে জানেন না। তারপর A to Z আমার জানা, আপনার A to Z আমার জানা। তবে মাঝের কিছু শব্দের মধ্যে একটু উল্টাপাল্টা হয়ে যায় আর কি। তবে নির্দ্বিধায় আমাকে আপনার সমস্যা বলতে পারেন, আর সাথে বিশ্বাসও করতে পারেন। অনুভব কি বলবে বুঝতে পারছে না, তবু অনেক দ্বিধা নিয়ে বলল, আমরা কি পূর্ব পরিচিত? কেন যেন মনে হচ্ছে আপনি আমাকে চেনেন। শুধু এত সময় অনেক কষ্টে হাসি চেপে রাখছিলেন, কিন্তু এখন আর রাখতে পারল না। উচ্চস্বরে হেসে বলল। শুভর হাসি দেখে অনুভব কিছুটা বোকা বনে গেল। অনুভবের চেহারাটা দেখে শুভ হাসতে হাসতে বলল, আরে শালা, তোর কবে বুদ্ধি হবে? তুই আমাকে ভুলে গেছিস? আমি কিন্তু তোকে প্রথম দেখাতে চিনে ফেলেছি। আর আমি ফারদিন খান, তোর ছোটবেলার বন্ধু। শুভর মুখে ফারদিন নামটা শুনে অনুভব বেশ বড় একটা ঝাটকা খেল। সে ফারদিনকেও চিনতে পারেনি। অনুভব, তাহলে তোকে শুভ কেন বলে ওরা সবাই? শুভ আরে মেঘ আমাকে ভালোবেসে শুভ ভাই বলে ডাকে, তাই ওর বন্ধুরাও বলে। আমি ওর সব বিপদে আপদে থাকি, তাই ভালোবেসে শুভ ডাকে। আমি ছাড়া কাউকে বিশ্বাস করতে পারে না বলে। শুভর কথাগুলো শুনে অনুভব হা করে তাকিয়ে রইল ওর দিকে। শুভ অনুভবকে দেখে বলল, এত চাপ নিতে হবে না মাথায়, কফিকা আগে আমি সব খুলে বলছি। অনুভব তবুও শুভর দিকে কৌতূহল দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। শুভ আস্তে আস্তে বলতে লাগলো, তুই তো জানিস বাবা কোম্পানিতে চাকরি করতো। হঠাৎ কিছু লোক ষড়যন্ত্র করে বাবাকে দোষ দিয়ে চাকরি থেকে বের করে দেয়। বাবা তখন দিশেহারা হয়ে পড়েছিল। শুনেছিলাম তোর দাদা বুদ্ধি দেয় বাবাকে তোর চাচার সাথে যোগাযোগ করতে। বাবাও তাই করে। তারপর সেখান থেকেই পরে তারা পার্টনারশিপ করে। আমি এগুলো আগে জানতাম না। 8ম শ্রেণীতে এই ঘটনা ঘটে, তাই তো হঠাৎ সব ছেড়ে আমরা আসি উত্তরার দিকে। প্রথম দিকে অনেক কষ্টে চলতে হয়েছে আমাদের। তোর সাথে যোগাযোগ করার কোনো উপায় ছিল না, কিন্তু আমি জানতাম একদিন না একদিন দেখা হবেই।
এগুলো শুভ থামলো, তারপর আবার বলতে লাগলো, 10ম শ্রেণীতে যখন পড়ি হঠাৎ একদিন রাস্তায় মেঘের সাথে দেখা হয়। ও মনে হয় ক্লাস 6-এ পড়ে, কিছুটা অসুস্থ দেখাচ্ছিল, পাশে আন্টি ছিল। আমি এগিয়ে গেলাম, কথা বলে জানতে পারলাম আমরা যে বাসায় থাকি তার চার বাসা পরে ওরা ওখানে থাকে। এরপর থেকে মাঝে মধ্যে মেঘেদের বাসায় যেতাম। পরে শুনতে পারি তুই সেদিন যা করেছিলি সেজন্য মেয়েটা অনেকটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। কারোর সাথে কথা বলে না, মাঝে মধ্যে ঘুমের মধ্যে কান্না করে ওঠে, বয়ে জ্বরে বাদে আরও বিভিন্ন ধরনের সমস্যা হয়। শুনে অনেক কষ্ট পেয়েছিলাম আর তোর উপর রাগ উঠেছিল, কিন্তু এতটুকু বিশ্বাস তোর উপর ছিল যে তুই যা করেছিলি হয়তোবা মেঘের ভালোর জন্যই, তাই আর রাগ পুষে রাখিনি। এরপর থেকে আমি ওর সাথে যতটুকু পারতাম সময় দিতাম, গল্প করতাম, যাতেও কিছুটা স্বাভাবিক হতে পারে। তবে ভেবে রেখেছিলাম যেদিন তোর সাথে আবার দেখা হবে সেদিন জিজ্ঞেস করব। শুভর কথাগুলো শুনে অনুভবের চোখের পানি টলমল করছে। তার জন্য তার পিচ্চিটা কতটা কষ্ট পেয়েছে, কিন্তু সে তো নিরুপায় ছিল। তা না হলে আজ এরপর আর ভাবতে পারল না। এবার অনুভব মুখ খুলল, বলল, আমার উপর বিশ্বাস রাখার জন্য তোকে ধন্যবাদ, কিন্তু তুই তো জানতেই পিচ্ছিটা আমার কি, তবু তুই কিভাবে ওকে বিয়ে করছিস? তোর একবারও আমার কথা মনে হলো না? অনুভবের কথা শুনে শুভ যেন আকাশ থেকে পড়ল। কি বলছে বিয়ে করছে, তাও মেঘকে? শুভ বলল, তোর মাথা কি নষ্ট হয়ে গেছে? কি যা তা বলছিস? মেঘ আমার কাছে আপন বোনের থেকে কম না। তাছাড়া একদিন তোকে মজা করে মেঘের কথা বলাতে তুই যে আমাকে যে মার দিয়েছিলি, তারপর মরে গেলেও ওই চিন্তা মাথায় আনেনি। আর মেঘও আমাকে বড় ভাইয়ের চোখে দেখে। এ কথা তুই কোথায় থেকে শুনলি? অনুভব শুভকে কফি হাউসে সব কথা খুলে বলল। শুভ সব শুনে হাসতে হাসতে শেষ। শুভ অনেক কষ্টে হাসি থামিয়ে বলতে লাগলো, আরে আমি ইরা নামের একটা মেয়েকে ভালোবাসি, সে লন্ডনে থাকে, তার সাথে বিয়ের কথা ফাইনাল করছি। তুই না জেনে কত কিছু চিন্তা করে ফেলেছিস। অনুভব মাথায় হাত দিয়ে বলল, সর্বনাশ করেছি, এই জন্য আমি পিচ্ছিকে কালকে কথাও শুনিয়েছি। এত রাগ কিভাবে ভাঙবো বুঝতে পারছি না, বুদ্ধি দে আমায়। শুভ অনুভবের কথা হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না। দুজনেই কিছু সময় চুপ করে বসে রইল। তারপর শুভ বলল, এত চিন্তা করিস না, দুজনে মিলে সব সমস্যার সমাধান করব, আপাতত চুপচাপ থাক। আর হ্যাঁ, আমার সাথে তোর যে কথা হয়েছে সেটা মেঘকে বলবি না, কারণ আমি যে তোর সাথে আছি এটা জানলে হয়তো বা পাগল খেপে যেতে পারে। তোর সাথে যে শেষ পর্যন্ত সব কিছু মিটমাট না হয় সে পর্যন্ত আমরা গোপনে আলোচনা দেখা সাক্ষাৎ করব। অনুভব মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। তারপর আরও বেশ কিছু সময় ওরা গল্প করলো। সারা রাত অনুভব দু চোখের পাতা এক করতে পারল না। মেঘের কষ্টের কথাগুলো বারবার তার কানে বাজছে। হঠাৎ অনুভবের মাথায় দারুণ একটা বুদ্ধি এলো। ও দেখতে চায় মেঘের মনে ওর জন্য কি আছে, এজন্য মেঘকে একটু বাঁচিয়ে দেখতে চায়। বুদ্ধিটা কেমন হবে এটা জানা ও বোঝার জন্য শুভর সাথে বেশ কিছু সময় ফোনে বুদ্ধি করলো। পরদিন সকালে মেঘ ভার্সিটিতে গেল। সবার সাথে বেশ স্বাভাবিক থাকার চেষ্টা করলো। অনুভবের ক্লাসের সময় মেঘ খেয়াল করলো অনুভব তার দিকে তাকাচ্ছে না। আগে থেকেও বেশি স্মার্ট হয়ে সেজে এসেছে। মেয়েরা যেন অনুভবকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। এটা মেঘের মোটেও পছন্দ হলো না। মনে মনে ভীষণ রাগ হতে লাগলো। প্রতিদিন মেঘকে পড়া ধরে, কিন্তু আজকে পড়াও ধরছে না। ক্লাস শেষ হয়ে যাওয়ার সময় অনুভব দিয়েকে ডেকে বলল তার সাথে যেন অফিসে গিয়ে দেখা করে। এটা শুনে মেঘ আরও অবাক। মনে মনে অনুভবের 14 গোষ্ঠীকে বকা দেওয়া শুরু করেছে। পরে মনে পড়ল তার 14 গোষ্ঠীর মধ্যে সেও তো তার পরিবার আছে, তাই শুধু অনুভবকে নানা রকমের বকা দিতে লাগলো। ক্লাস সব শেষ করে মেঘ, সাগর আর শিশির বসে রয়েছে ক্যান্টিনে। দিয়া গেছে অনুভবের সাথে দেখা করতে। অনুভব দিয়াকে আসতে দেখে বলল, এখানে বসো দিয়া।
দিয়া ও ভদ্রমেয়ের মতো বসে রইল, আর অনুভব নিজের মতো কাজ করতে লাগলো। প্রায় 15 মিনিট ধরে দিয়া বসে আছে, তবুও অনুভব এখনো দিয়ার সাথে কথা তো দূরের থাক, চোখ তুলে পর্যন্ত তাকায়নি। দিয়া এখন অনেকটা রাগ হচ্ছে, তবুও শান্ত স্বরে অনুভবকে ডেকে বলল, স্যার আপনি ডেকেছিলেন কেন? যদি বলতেন তাহলে ভালো হতো, বাসায় যেতেও দেরি হচ্ছে। অনুভব দিয়ার কথা শুনে মাথা তুলে দিয়ার দিকে তাকিয়ে বলতে লাগলো, ও আসলে তোমাকে যে বসিয়ে রেখেছি তা তো খেয়ালে নেই। তো বলো তোমার পড়াশোনা কেমন চলছে? ঠিকঠাকভাবে পড়তে হবে কিন্তু। জি স্যার, মোটামুটি চলছে। অনুভব, ঠিক আছে, এখন তুমি আসতে পারো। এই বলে অনুভব আবার কাজে মনোযোগী হয়ে গেল। দিয়া তো পুরো তবদা খেয়ে গেছে, এই একটা কথা বলার জন্য এত সময় বসিয়ে রেখেছে। স্যার কি পাগল হয়ে গেছে নাকি? এগুলো ভাবতে ভাবতেই ক্যান্টিনে এসে পৌঁছালো। দিয়া আসতে ওরা সবাই জিজ্ঞেস করলো অনুভব তাকে কেন ডেকেছিল। দিয়া ওদের সবটা খুলে বলল, কিন্তু শিশির বলল, তুই কি আমাদের মাথা মোটা মনে করিস নাকি? যা বলবি তাই বিশ্বাস করব? বলতে না চাইলে নাই বল, কিন্তু আজ হঠাৎ কেন মিথ্যা বলছিস বুঝতে পারছি না। শিশিরের কথা সাগরও তাল মেলালো। এদের দেখে মেঘেরও সন্দেহ হতে লাগলো। মনে আগে ধারণা হয়েছিল অন্য কিছু পাত্তা দেয়নি। এখন ওদের কথা শুনে আর নিজের মনের কথা না শুনে থাকতে পারছে না। এদিকে দিয়ে বেচারি ওদের অনেক বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। ক্যান্টিনে ওদের এসব কিছু লুকিয়ে অনুভব এত সময় দেখছিল আর হেসে লুটুপুটু খাচ্ছে। মেঘের চেহারা দেখে অনুভবের বুঝতে বাকি রইল না তার নিশানা ঠিক জায়গায় লেগেছে, তাই সে আরও বেশি আনন্দ পাচ্ছে। মেঘ ওর নিজের ভাবনাগুলো নিজের মধ্যে রেখে দিল, কারো সামনে কিছুই প্রকাশ করলো না। তারপর সবাই যার যার মতো চলে গেল। কেটে গেছে 4 দিন। এর মধ্যে অনুভব আরও 2 দিন দিয়াকে দেখা করতে বলেছিল, আর আগের মতো বসিয়ে রেখে পড়াশোনার খবর নিয়ে চলে যেতে বলেছে। কিন্তু ভার্সিটিতে কিছু মেয়েরা এটা নিয়ে কানাঘোষা শুরু করেছে। মেঘের এসব শুনে আরও বেশি রাগ হচ্ছে। এই 3 দিন কিছু না বললেও আজ দিয়াকে ধরে বলতে লাগলো, কিরে তোর সমস্যা কি? তুই আর অনুভব স্যার কি কোনো সম্পর্কে আছিস যেটা তুই বলতে নারাজ? কেন বারবার মিথ্যা কথা বলছিস আমাদের? শুধুমাত্র 2 মিনিটের পড়াশোনার কথা জিজ্ঞেস করার জন্য তোকে 20 মিনিট থেকে 30 মিনিট বসিয়ে রাখবে না, আর যদি রাখে তোকে দেখার জন্য, কিন্তু তুই বলিস তোর দিকে ফিরেও দেখে না, তাহলে কেমনে কি? স্যার কি তোকে বলতে নিষেধ করেছে? দিয়া মেঘের মুখের দিকে অসহায় চেহারা তার দিকে করে তাকিয়ে রইল। তারপর বলল, তোরা আমার কত পুরনো বন্ধু, তোদের কাছ থেকে আজ পর্যন্ত কোনো কিছু লুকাইছি যে আজ লুকাবো? স্যার কেন এমন করছেন আমি নিজেও বুঝতে পারছি না। ঠিক আছে, এরপর যদি স্যার আমাকে ডাকে তুই আমার সাথে যাবি আর বাইরে থেকে দেখবি, তাহলে তো হয়ে গেল। দিয়ার কথাটা মেঘের খুব মনে ধরল। দিয়াকে বিশ্বাস করতেও মন চাইল, কিন্তু কেন যেন মন সায় দিল না। আর এভাবে অনুভবকে নিয়ে দিয়ার সাথে মিলিয়ে কথা বলাটাও পছন্দ হচ্ছে না। নিজেকে কিছুটা পাগল লাগছে। কেন এত এলোমেলো সব চিন্তা, রাগ হচ্ছে মেঘ বুঝে উঠতে পারছে না। সেদিন আর অনুভব দিয়াকে দেখা করতে ডাকেনি, কিন্তু মেঘের চোখ মুখ দেখে কেন যেন অনুভবের ভালো লাগছে না। তাই সে চিন্তা করলো দিয়াকে নিয়ে মেঘকে যে রাগানোর দান্দা করেছে সেটা বাদ দেবে। তাই রাতে শুভকে কল দিয়ে সব খুলে বলার জন্য, কিন্তু শুভর কথা শুনে অনুভব কি রিয়াকশান দেবে তাই ভুলে গেছে। শুভ অনুভবকে দিয়ে আর মেঘের তখনকার কথা আর বুদ্ধি করার ব্যাপারটা সব বলল। পরের দিন অনুভব ক্লাস নেয়, তাই অনুভব আজ ভার্সিটিতে অনেক পরে যাবে, যেটা বাবা সেটাই করলো। তবে সব দিনের তুলনায় আজ আরও বেশি পরিপাটি হয়ে এসেছে। তা দেখে মেঘের রাগ আরও দ্বিগুণ হয়েছে। কেন এত সেজে আসতে হবে সেটাই তার মাথায় কাজ করে না। মনে হচ্ছে 1000টা বকা দিল অনুভবকে। ক্লাস শেষ করে ওরা যখন চলে যাবে তখন ফিওন এসে জানালো দিয়াকে অনুভব ডাকছে। দিয়া আর মেঘ একে অপরের মুখে চাওয়াচাওয়ি করলো। মেঘ আর সাগর আর শিশিরকে বলল, তোরা দুজন ক্যান্টিনে বস, শুভ ভাই আসবে, আমি একটু পর আসছি। ওরা মাথা নেড়ে চলে গেল। এদিকে দিয়া অনুভবের ক্যাবিনে প্রবেশ করলো, আর মেঘ বাইরে দাঁড়িয়ে রইল। দিয়াকে বসতে বলে অনুভব মোবাইলে কিছু করতে লাগলো। 5 মিনিট
না যেতে মেঘ ক্যাবিনে উকি দেওয়া আরম্ভ করলো আর ভেতরে কি হচ্ছে বোঝার চেষ্টা করছে। অনুভব ফোন রেখে দিয়াকে বলল, তোমরা বড় হয়েছো কিন্তু ম্যানার্স এখনও শেখোনি। দিয়া অনুভবের কথা শুনে বড় বড় করে তাকালো। অনুভব আবার বলল, আড়ে পেতে কারো কথা শোনা অবশ্যই কোনো ভালো অভ্যাস না, সেটা অবশ্যই জানো। মেঘ দরজার আড়াল থেকে কথাটা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। তারপর অনুভব আবার বলল, দিয়া তুমি কি কোথাও পোড়ার গন্ধ পাচ্ছ? আমার তো মনে হচ্ছে আশেপাশে কিছু পুড়ছে। এই কথা শুনে দিয়া বেশ অবাক হলো, কারণ কোথাও থেকে তো পোড়ার গন্ধ বের হচ্ছে না। নিশ্চয়ই স্যার পাগল হয়ে গেছে। দিয়া ভাবার মাঝে মেঘ হন হন করে অনুভবের ক্যাবিনে প্রবেশ করলো। মেঘকে দেখে অনুভব মনে মনে বিজয়ের হাসি হাসলো, কিন্তু কিছুই মুখে প্রকাশ করলো না। মেঘকে ঢুকতে দেখে দিয়া চোখ বড় হয়ে গেল। দিয়া মনে মনে বলতে লাগলো, আজ এখানে এখন সিডর হয়ে যাবে। আল্লাহ বাঁচাও, এই মেয়ের যে রাগ। অনুভব মেঘকে দেখে বলল, কারো ক্যাবিনে প্রবেশ করতে হলে অনুমতির দরকার হয়, সেটা জানো না তুমি? মেঘ রাগী কণ্ঠে বলল, আমি তো অনেক কিছুই জানি না, তাই তো শিখতে আর জানতে আসলাম। তার আগে আমাকে বলেন, আপনি যে দিয়াকে ডেকে এনে এসে বসিয়ে রাখেন, সেটা নিয়ে মানুষজন যে কত কথা রটাচ্ছে তা কি আপনার জানা নেই? যদি জেনে থাকেন তাহলে বলেন, আপনি যে কাজ করেছেন সেটা কতটুকু ঠিক আর কতটুকু ভুল। অনুভব দিয়ার দিকে তাকিয়ে বলল, তারপর মেঘের দিকে হেসে বলল, আমার তো মনে হচ্ছে দিয়ার থেকে তোমার কাছে কথাটা বেশি গায়ে লেগেছে। সেটাই কি দিয়ার জন্য নাকি অন্য কোনো কারণে? মেঘের এবার আরও রাগ হলো অনুভবের কথা শুনে, কিন্তু কোথাও না কোথাও অনুভব কথাটা ঠিকই বলেছে। তবুও সে দমে গেল না। রাগ দেখিয়ে বলতে লাগলো, দিয়া মেয়ে মানুষ, ওর কথা মাথায় রেখে জানতে এসেছে। আর আমিও এও জানি দিয়া আপনাকে পছন্দ করে না, তাই জানতে এসেছি কাহিনীটা আসলে কি হচ্ছে। অনুভব মৃদু হেসে ওর ফোনটা সামনে আনলো। তার ফোনে একজনকে ভিডিও কলে দেখতে পেল। ভিডিও কলের মানুষটাকে দেখে দিয়া ও মেঘ যেন আকাশ থেকে পড়ল, কারণ মানুষটা আর কেউ নয়, দিয়ার ভালোবাসার মানুষ। সে, তার নাম আনান। আনানের সাথে দিয়ার ঝগড়া হয়েছে 2 সপ্তাহ হলো, তাই দিয়া রাগ করে ফোন ধরে না। কিন্তু আনান যে তার অনুভব স্যারকে ভিডিও কল দিয়ে তাকে দেখে, এটা তো চিন্তার বাইরে ছিল। দিয়া ও মেঘ অনুভবের ডাকার কারণটা খুব সহজে বুঝে গেল। মেঘ অনেকটা বেশি লজ্জা পেল। মেঘ আস্তে করে বলল, আপনি আনান ভাইকে চেনেন? কিভাবে চেনেন? অনুভব কিছু না বলে ফোনটা দিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাইরে গিয়ে কথা বলো। দিয়া কথা না বাড়িয়ে মাথা নেড়ে হ্যাঁ বুঝিয়ে ফোন নিয়ে বাইরে চলে গেল। দিয়া চলে যেতে মেঘও বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু তখনই অনুভব মেঘের হাত ধরে ফেললো। তারপর বলতে লাগলো, তোমাকে যেতে বলিনি, তুমি কোথায় যাচ্ছ? মেঘ অনুভবের দিকে ফিরে তাকালো, তারপর হাতের দিকে তাকালো। নিজের মনের ভিতর ভীষণ অস্থিরতা বোধ করছিল। অনুভব তা দেখে হাত ছেড়ে দিল, কিন্তু বলল, আমাকে কি সারা জীবন ভুললেই বুঝতে হবে তোমার? কখনো মনে হয়নি আমি নামক মানুষটা ভুল ছাড়া ভালো কিছু করতে পারে? আমি জানি আমার অনেক ভুল আছে, কিন্তু সেই ভুলগুলো শুধরাতে এসেছি। জানি অনেকটা দেরি হয়ে গিয়েছে, কিন্তু তার পেছনেও কারণ আছে। আমাকে কি বলার একটা সুযোগ দেওয়া যায় না? মেঘ বাঁকা হাসলো, তারপর বলল, সুযোগ তো অন্য কেউ চেয়েছিল। দিয়েছিলেন কি তাকে? মনে হয় দেননি। তাছাড়া এগুলো কথা আমাকে বলার কোনো কারণ দেখছি না, কারণ আমি আপনাকে চিনি না। শুধু জানি আপনি আমাদের স্যার। এর চেয়েও বেশি কিছু কি আছে আমাদের মধ্যে? আমরা কি পূর্ব পরিচিত? মেঘের কথা শুনে অনুভব শান্ত চোখ জোড়া নিয়ে গোল লাগা দৃষ্টিতে
মেঘের দিকে তাকিয়ে রইল কিছু সময়, আপন মনে মেঘের চেহারা মুখস্থ করে নিল। মেঘও চেয়েছিল কিছু সময়, কিন্তু বেশ কিছুটা অস্বস্তি কাজ করেছিল, কারণ এভাবে কখনো কারোর দিকে তাকিয়ে থাকেনি। যত তাড়াতাড়ি সম্ভব চোখ ফিরিয়ে নিল। অনুভব কিছু বলতে যাবে, তখনই দিয়ার প্রবেশ করলো। তাই অনুভব কিছু বললো না। দিয়া ফোনটা অনুভবের হাতে দিয়ে বিদায় নিয়ে দুজনে বেরিয়ে পড়লো। ওটা যেতে অনুভব বলতে লাগলো, পূর্ব পরিচিত কিনা ঠিক আছে, কতটা পরিচিত তা দেখাতে হচ্ছে এবার। এখন যা হবে সামনাসামনি, আর কোনো লুকোচুরি নয়। অনেক হয়েছে, নিজের সত্যের মুখোমুখি করতে হবে। তাছাড়া সামনে মেঘের জন্মদিন, ওই দিনটা এবার আমি চাই আমার সাথে ও কাটাক। তারপর আর কিছু না ভেবে ক্যাবিন থেকে বের হয়ে গেল। এদিকে মেঘের মধ্যে কিছুটা লজ্জায় ঘৃণাবোধ হচ্ছে নিজের প্রতি। কেন সে বাড়াবাড়ি করতে গেল? হুটহাট করে রাগ না করে শান্ত মাথায় কাজ করলো না, নিজের মাথায় চাটে মেরে বিড়বিড় করতে লাগলো। দিয়া মেয়েকে উদ্দেশ্য করে বলল, অনেক বড় ভুল হয়ে গেছে রে, এমনটা করা ঠিক হয়নি, থাক বাদ দে, আমি কোনো দিন সুযোগ হয় স্যারের কাছে সরি বলে নিবনি। মেয়ে কিছুই বললো না। ক্যান্টিনে গিয়ে দেখলো শুভও চলে এসেছে। ওরা সবাই শপিংয়ে যাবে। মেয়েকে যাবার কোনো ইচ্ছা ছিল না, তবু বাধ্য হয়ে যেতে হলো। সবাই খুব আনন্দ নিয়ে শপিং করেছে, কিন্তু মেয়ে কিছুটা অন্যমনস্ক হয়ে আছে। শুভ সব বুঝতে পারছে, কিন্তু কিছুই বলছে না। রাতে মেঘ নিজের রুমে বসে বসে নিজের হাতের দিকে তাকাচ্ছে, আর কেমন যেন অন্যরকম অস্থিরতার মধ্যে পড়েছে। কেন এমন হচ্ছে তা সে বুঝে উঠতে পারছে না। খুব করে মন চাইছে অনুভবকে দেখতে বা কথা বলতে, কিন্তু কোনোভাবে সম্ভব নয়। তাছাড়া আগ বাড়িয়ে কথা আর বলবে না। আজকে যা হয়েছে ভেবে আরও অস্থির হচ্ছে। এদিকে অনুভব ভাবছে কীভাবে আরও মেয়েকে দুর্বল করে দেওয়া যায়। পরিচিত হবার এত শখ, এবার বুঝাবেই অনুভব কী জিনিস। এই ভেবে অনুভব একজনকে একটা মেসেজ দিল, তারপর একটা বাঁকা হাসলো। পরদিন ভার্সিটিতে মেঘ একটু তাড়াতাড়ি এসেছে, কারণ সারা রাত তার ঘুম হয়নি, তাই বাড়ি থেকে আগে বের হয়ে গেছে। কিন্তু এসে দেখে বড় ভাইয়েরা বসে র্যাগিং করছে। মেঘে এসব কিছুর প্রতিবাদ করে সব সময়, কিন্তু আজ দেখতে চায়নি ওরা কে কী করছে। ওরা ওদেরকে ওদের বাসায় জবাব দেবে, তাই চুপ করে দাঁড়িয়ে আছে। একটু পরে একটা সিনিয়র ভাই এসে বলল, কোন ইয়ার নাম কি? মেঘ সুন্দর করে সব কিছুর উত্তর দিল। তারপর ভাইটি বলল, তোমাকে একটা লাভ লেটার লিখতে হবে, আর যে প্রথম গেট দিয়ে আসবে তাকে দিতে হবে। মেঘ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর লেখা আরম্ভ করলো। লেখা শেষে উঠে দাঁড়িয়ে বাঁকা হাসলো। তারপর গেটের কাছে গেল। তখনই কথা নেই বার্তা নেই অনুভবকে সামনে চলে এলো। অনুভবকে দেখে মেঘের মাথায় বাজ পড়লো। অনুভব মেঘকে দেখে মিটি হাসতে লাগলো। তারপর বলল, কিছু বলতে চাও নাকি পরিচিত হতে এসেছো? মেঘ মনে মনে রাগ করলো, কিন্তু কিছুই বললো না। কাপা হাতে চিঠিটা অনুভবকে দিয়ে বলল, এটা নিন, এ ভাইয়ারা আপনাকে দিতে বলেছে। অনুভব বলল, তা ঠিক আছে, কিন্তু লেখাটা কি তুমি লিখেছো? মেঘ হাসি দিয়ে বলল, জি আমি লিখেছি। অনুভব চিঠিটা খুলে পড়তে লাগলো। চিঠিটা পড়ে অনুভবের মাথায় হাত, কারণ কিছুতে লেখা ছিল ডিয়ার কেউ একজন। পত্রের প্রথমে জানায়, ডেট্রো স্যাভলনের জীবাণুমুক্ত ভালোবাসা। আশা করি নেইল পাউডার মেখে ভালো আছো। আমি তোমাকে ডেইরি মিল্কের মতো পছন্দ করি। তোমাকে দেখলে আইসক্রিমের মতো গলে যায়। তোমাকে ছাড়া আমার জীবন চায়না মোবাইলের মতো মূল্যহীন। আর কিছু লিখে তোমার পেয়ার হ্যান্ডসাম ক্রিম মাখার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আমি কোনো দিন পত্র লিখিনি, তাই যদি কোনো ভুল হয় তাহলে সার্ফ এক্সেল দিয়ে মুছে ফেলো। আর যদি হাসি আসে তাহলে পেপসোডেন্ট দিয়ে ব্রাশ করে নিও। আমার পত্র পড়ে যদি তোমার মাথা গরম হয় তাহলে নবরত্ন কুল তেল দিয়ে মাথা ঠান্ডা করে নিও। ইতি, পরিচয় হবার দরকার নেই।